হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আপনারা জেনেছেন যে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে ছাত্র সমন্বয়কদের দ্বারা। আসলে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে পুলকিত হওয়ার কিছু নেই, এবং গত 6 মাসে আপনারা হয়তো জানেন যে প্রায় 17টি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে বা গঠিত হয়েছে যাই বলি। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই ভুইফুর সংগঠনের মতো। এবং এই রাজনৈতিক দলগুলি আমরা যদি লাস্ট যে যে দলটি গঠিত হয়েছে গতকাল, সেই দলটি যে দায়িত্বে যারা আছেন ছাত্র সমন্বয়কদের মধ্যে, তাদের মধ্যে একটা জিনিস যদি আমরা প্রথমেই বলি যে তারা বলছেন ইনকিলাব জিন্দাবাদ। তারপর তারপর যে জিনিসটা তারা বলে বেড়াচ্ছেন যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, ইনকিলাব, এসব সেকেন্ড রিপাবলিকের যদি এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা তারা চিন্তা করেন, আমি তো জানি যে তারা যারা করেছেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সাইবার ক্রাইম এসব ডিপার্টমেন্টের বা ইংলিশ বা ল ডিপার্টমেন্টের ছাত্র তারা না মনে হয়। এনিওয়ে, সুতরাং আমি মনে করি যে তাদের যে দলটি গঠন করেছেন এইসব ব্যাপারে আসলে কেউই পুলকিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও ছোট ছোট দল, জাতীয় পার্টি, আর ইসলামিক দলগুলির কথা আমি বললাম না, যেহেতু তাদের অনেক জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা, বা বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন সময়, যেমন আমরা হয়তো জানেন 2014 সালে বা 13 সালে বিদেশের একটি আদালত, কানাডার একটি আদালত এবং আরেকটি দেশে ইসলামী ছাত্র শিবিরকে কিন্তু সন্ত্রাসী সংগঠন, তার তৃতীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু তারা এটা একটা কি লিস্টেড করেছিল। এনিওয়ে, আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দল একটা হবে, এটা স্বাভাবিক হতে পারে যে আপনিও একটা রাজনৈতিক দল করতে পারেন, আমি একটা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আমরা এই গত কয়দিন ধরে, গতকালকে থেকে বা 28 তারিখ থেকে যে আলোচনা সমালোচনা, একটা দল নিয়ে, রাজনৈতিক দল যে কেউ করতে পারে, তবে তাদের গতকালকের যে দলটি গঠিত হয়েছে সরকারি ছত্রছায়ায় এবং সরকারি মদত। কারণ আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি, আমি একটা স্মারকলিপি আমার কাছে এসছে, একটা 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 বিজ্ঞপ্তি বলে এটাকে, প্রজ্ঞাপন। একটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে গাড়ি অ্যাকোয়ার করার জন্য এই নাগরিক কমিটির নেতৃবৃন্দকে, কর্মীদেরকে ঢাকায় পাঠানো, ঢাকা থেকে আবার ফেরত নেওয়ার জন্য ডিসির অফিস, ডিসি কিন্তু সরকারি কর্মচারী, ট্যাক্স পেয়ারদের মানিতে তারা টাকায় তারা চলে। আপনারা যে ট্যাক্স দেন, আমিও ট্যাক্স দিই, আমি ট্যাক্স পেয়ার, বাংলাদেশে আমি ট্যাক্স পে করি। আমার ট্যাক্সের টাকা দিয়ে ডিসিরা বেতন পায়, এবং আমার টাকা দিয়ে তারা নাগরিক কমিটি, যে একটা দল, সেটা একটা দল, এবং এই নাগরিক কমিটি এবং নাগরিক কমিটি বা এনসিপি হোয়াট এভার উইসে, এই নাগরিক কমিটির নেতাকর্মীরা ঢাকায় যাবেন, তাদের জন্য গাড়ি অ্যাকোয়ার করা হয়েছে। ডিসি বিজ্ঞাপন দিয়ে সে অ্যাকোয়ার করেছেন হাজার হাজার গাড়ি। এবং আমি যদি বলি, ভালো একজন সমন্বয়ক যিনি কয়েকদিন আগে সরকারে ছিলেন, আজকে রিজাইন করেছেন, নতুন দলের প্রধান হয়েছেন, উনি বলে, আমরা দেখেছি যে 2,500 কোটি টাকা বা 250 কোটি টাকা হোয়াট এভার ওনার ট্রানজ্যাকশন ডিলিংস হয়েছে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা। উনি কালকে স্টেটমেন্ট দিয়েছেন, একটি পত্রিকা দেখলাম যে ওনার অ্যাকাউন্টে 1,000 টাকা না 10,000 টাকা আছে। এনিওয়ে, আমার কথা হচ্ছে যে গতকালকে যে সংগঠনটি করা হয়েছে, এটাকে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয়েছে এই সংগঠনটির যে প্রতিষ্ঠা করতে গিয়ে। এই টাকাগুলি কে দিল? আপনাদের যদি টাকা নাই, তাহলে এই টাকাগুলি কে দিল? তাহলে আপনার ব্যাংকে টাকা ডিলিংস করেন না, আপনারা ঠিকই ক্যাশ হ্যান্ডিং ঠিকই করছেন। এবং অনেক কিছু আমরা পত্রপত্রিকা দেখি, পত্রপত্রিকাগুলি তো আসলে লেখালেখি করছেন না, তারা জানি না তারা কোন টানে, কোন রশির টানে তারা তাদের গলা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কলম চলছে না। সেটা হতে পারে, এটা স্বাভাবিক, সামরিক সরকার যখন থাকে। আমরা বর্তমান সরকারকে সামরিক সরকার বলবো না, কিন্তু হ্যাঁ, সামরিক বাহিনীর তত্ত্বাবধানেই তো তারা সবকিছু করছে। এবং তবে একটা জিনিস, আমরা যদি এই জিনিসটা বলি যে কালকে এনসিপি গঠনের পরে যে সারা দেশ জুড়ে যে তুলপাড়, যে আলোচনা সমালোচনা, এটা আমি মনে করি, অনেকের সাথে কথা বলেছি, আমি মনে করি যে সেটা টোটালি পুলকিত হওয়ার কিছু নাই, আলোচনা করার কিছু নাই, সমালোচনার কিছু নাই। এর আগে আরও 17টি দল গত 6 মাসে, এটা সহ মোট 17টি দলের গঠিত হয়েছে, 17টি দল। সুতরাং এই দলগুলি কি করতে পেরেছে আমরা দেখেছি। এবং কালকে যে দলটি গঠিত হয়েছে, সেই দলটির কোনো সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, এবং এটা বিশ্লেষকরা ইতিমধ্যে বলেছেন যে কোনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, কোনো কর্মসূচি নেই তাদের। শুধু তারা
কি করবে, যেটা তারা বলে বেড়াচ্ছে সেকেন্ড রিপাবলিক। হোয়াট ইজ দ্য সেকেন্ড রিপাবলিক? ক্যান আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য সেকেন্ড রিপাবলিক? ক্যান ইউ টেল মি ফিউ ওয়ার্ড অ্যাবাউট সেকেন্ড রিপাবলিক? বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2.5 লক্ষেরও বেশি মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বঙ্গত্ববরণ করেছেন। আপনারা বলছেন যদি ধরে নিলাম আপনাদের জুলাই অভ্যুত্থান বলছেন বা যেটা যেটা সরকার পতনের যে আন্দোলনটা বলছেন, তারা বললাম জুলাই থেকে আজকে পর্যন্ত সারা দেশে কত হাজার মানুষ খুন হয়েছে নির্মমভাবে, বলেন, আপনারাই বলেন। জুলাই আমরা যে কোনো হত্যা খুন সেটার পক্ষে আমরা না, ডেফিনেটলি আমরা উই কন্ডেম অ্যাবাউট অল দ্য কিলিংস এবং অল অ্যাট্রোসিটিস, এটা আমরা কি করি, আমরা কন্ডেম করি। ধরে নিলাম যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ডটি হয়েছে, আমরা মনে করলাম যে তাদেরকে আপনি কি করছেন, আর তাদেরকে ভাতা দিচ্ছেন, ঠিক আছে, গুড এনাফ। এখন জুলাইয়ের পর থেকে, অগাস্টের পর থেকে আজকে পর্যন্ত সারা দেশে কত হাজার মানুষ নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কত হাজার বাড়িঘর লুটপাট করা হয়েছে, কত হাজার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের কথা বলতেই হয়, বললাম না, এইটা বাদেই দিলাম। আমি ধানমন্ডি 32 নম্বরে যেদিন জ্বালানো হয়েছে, তার সাথে সাথে ধানমন্ডি 32 নম্বরটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার, এবং এই ধানমন্ডি 32 নম্বর থেকেই কিন্তু আমি কিন্তু একজন সাংবাদিক হিসেবে দুটি কথা বলছি। আমি এই জন্যই বলছি যে ধানমন্ডি 32 নম্বর এটা একটা স্পর্শকাতর জায়গা, যে স্পর্শকাতর জায়গা থেকে স্বাধীনতা পূর্ববর্তী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 শহীদ এবং 69 গণ আন্দোলন এবং 70 নির্বাচনে যা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে বিপুল বিজয় অর্জিত হয়েছিল, সেই ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করি। এবং এই ধানমন্ডি 32 নম্বরটা কিন্তু এটা একটা মিউজিয়াম, জাদুঘর। এটা কিন্তু একজন মানুষের সম্পদ, এটা তার পকেটের কিনা টাকায় করা, কিন্তু উনি কিন্তু এটা একটা এই বাড়িটা কিন্তু সরকারের সম্পদ ছিল, কিন্তু সরকারের উচিত ছিল সেটাকে সেভ করা। এবং আমরা যদি সাংবিধানিকভাবে চিন্তা করি যে বাংলাদেশের সম্পদ ধ্বংস, বিনষ্ট, নষ্ট, আর্সন, অগ্নিসংযোগ, এগুলিতে যারা জড়িত তাদের কি বিচার হওয়া উচিত না? এখন আপনারা বলবেন যে ঠিক আছে, 5ই আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এগুলি রেসপন্সিবল কে? হু উইল বি রেসপন্সিবল ফর অল দোজ কিলিংস? তারপরে 5ই আগস্টের পর থেকে যে খুনগুলি হচ্ছে, যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, হাজার শত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হাজার মানুষ পঙ্গুত্ববরণ করছে 5ই আগস্টের পরে, এগুলি কে করছে? যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার আশপাশে আছেন, তাদের ইন্ধনে, তাদের সরাসরি সহযোগিতা। আমরা যদি আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি আর্মির মেজর জেনারেল ছিলেন আগে, উনি যে কথাগুলি বলেন, এটা একটা কোনো সময় বোঝা যায় একটা ফালতু কথা বলছেন উনি। তার কতটুকু ডেপথ থেকে হি নিড টু স্পিক অ্যাবাউট ইস্যুস। রাত্রে 3টার সময় প্রেস কনফারেন্স ডেকেছেন, 3টার সময় সাংবাদিকরা হাইজ্যাকে ছিনতাইয়ের শিকার। তার সবাই কিন্তু বলছেন যে তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। তার গত 6 মাসে অবনতি হয়েছে, সেটা তাদের কথা থেকে বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আজকে যারা দলটি গঠন করেছেন, সবাই কিন্তু বুঝে, বাংলাদেশে প্রত্যেকটা মানুষই রাজনীতি সচেতন, সমাজ সচেতন, সংস্কৃতি সচেতন, এবং সবাই কিন্তু বুঝেন যে কি হতে যাচ্ছে। প্রথম ছিল কোটা আন্দোলনটা এটা একটা এটা কোনো ভিত্তি ছিল না, কোটা তো ছিলই না, কোটা তো আগে থেকেই সেটা কোটা বাতিল, কোটা আন্দোলন থেকে পরে সরকার পতনের আন্দোলন, তারপর শেখ হাসিনা পতনের আন্দোলন, তারপর হচ্ছে সংবিধান প্রণয়নের আন্দোলন, তারপর সংবিধান লিখনের আন্দোলন, সংবিধান কারেকশনের আন্দোলন, তারপরে সংবিধান, এখন সেকেন্ড রিপাবলিক। তার সেকেন্ড রিপাবলিক। এখন আমি ভাবতেছি যে দুই তিনজন সমন্বয়কে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিতে, তাদেরকে হয়তো ওই 4টা অঞ্চল নিয়ে একটা প্রদেশ করে, এই প্রদেশের হেড করে দেওয়া হতে পারে ভবিষ্যতে, এমনটা হতে পারে আর কি। এনিওয়ে যাই হোক, বাংলাদেশের জনগণ খুব সচেতন, তারা বুঝেন যে এখানে যারা এই দলটি যে গঠিত হয়েছে, দল গঠন করতে আমার কোনো কেউরই কোনো আপত্তি নেই। আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এনি মিনিমাম কমেন্টস এগেইনস্ট দিস পলিটিক্যাল পার্টি হুইচ হ্যাজ বিন ফর্মড ইয়েস্টারডে। আই ডোন্ট মাইন্ড টু নোবডি উইল মাইন্ড অ্যাবাউট দিস। এবং বিএনপি, আওয়ামী লীগ কোনো দলেরই কোনো হেডেক না। এবং এই দলটা কালকে গঠন করে যে পরশু দিনই যে আওয়ামী লীগ বিএনপি প্যারালার হয়ে যাবে, সেটাও চিন্তা করার কোনো অবকাশ নাই, এবং এত পুলকিত হওয়ার কোনো দরকার নাই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গত প্রায় 8 দশক ধরে
এই দলটি বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে, বিভিন্ন আন্দোলনে অবদান রাখছে। ঠিক সেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলটিও প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে। তারপর জাতীয় পার্টি, যেটা সামরিক শাসন থেকে ক্ষমতায় যাওয়ার পরে জাতীয় পার্টিটি প্রতিষ্ঠিত হয়েছে, যে 3 দশকের বেশি সময় ধরে জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশে আছে এবং অবদান রাখছে। আরও বিভিন্ন দলগুলি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জাতীয় বাংলা জামায়াতে ইসলামী আছে, যেটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তারা নিজেরাই স্বীকার করে। যাই হোক, আরও বিভিন্ন ছোট বড় দলগুলি আছে। গত 6 মাসে যে 17টি দল হয়েছে, সেই 17টি দলের কথা বললামই না, আমরাও একটা দল করে ফেলতে পারি এখান থেকে। অনেকে করছেন, আমাদের বন্ধু বান্ধবরা অনেকে করছেন। যে এরকম উচ্চাবিলাস আমার নেই, আমাদের অনেকেরই নেই এরকম উচ্চাবিলাস। আমরা চাই দেখি, আমরা লেটস সি হোয়াট হ্যাপেন্ড। এবং আমরা উই অলওয়েজ ওয়ান্টেড টু সাপোর্ট বাংলাদেশ, সাপোর্ট বাংলাদেশি পিপল, সাপোর্ট ফরেন রেমিটেন্স অ্যান্ড এভরিথিং। এবং আমরা মনে করি যে পজিটিভ চিন্তা যদি করি, তাহলে দেখা যায় যে আমরা যদি গত 6 মাসের অ্যানালাইসিস করি, 8 মাসের অ্যানালাইসিস করি, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা এখন যারা দল গঠন করছেন, তারা সরকারে ছিলেন, কিছু সরকারে আছেন, আবার দল গঠন করতে রিজাইন করেছেন, আবার এখন বলছেন যে আমি এই জিনিসটাই বললাম যে আপনারা যারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের কাছে একটা জিনিসই বলবো যে কোটা বিরোধী আন্দোলন, তারপর সরকারপত্র 1 দফার আন্দোলন, তারপর জাস্টিস বিদায় করো আন্দোলন, তারপর পুলিশ কমিশনার বিদায় করো আন্দোলন, তারপর অ্যাটর্নি জেনারেল বিদায় করো আন্দোলন, সবাইকে বিদায় করো, এসপি বিদায় করো, ডিসি বদল করো, সব কিছুই। এখন দেখা যায়, আজকে দেখলাম একজন ওসি, একটা থানায় কি একটা ঘটনা ঘটেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন, ওনার সাথে কি একটা হয়েছে, ওনার ওসিকে ওনাকে ট্রান্সফার করে দিলেন। ট্রান্সফার করে এই ওসিকে কিন্তু আরেকটা জায়গায় দিলেন, এখন ওই জায়গা থেকে তো আবার ট্রান্সফার করেন নাকি, যদি এমন একটা ঘটনা ঘটে। এনিওয়ে, যেটা হচ্ছে রিয়েলিটি ইজ দ্যাট সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সেটা লক্ষণীয়। সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে নিচের স্তর থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা সবাই আতঙ্কিত। এবং আজকে যে দলটি হয়েছে, সেটা আমরা বুঝি যে মেটিকুলাসলি ডিজাইনড আরেকটা প্ল্যাটফর্ম। আমরা মনে করতেছি যে হ্যাঁ, হয়তো জামাতে ইসলামী থাকতে পারে সরকারি দলে, এবং এই ছোটোখাটো দলটিকে থাকবে বিরোধী দলে, এরকম হতে পারে, একটা ইলেকশন দিতে পারে, যেমন বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাদ আউট। কারণ তারা তো অলরেডি বলেছেন যে তারা যে দলটি গঠন করেছেন, বিএনপি, আওয়ামী লীগ, যে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, কাদেরকে বোঝালো সেটা তারাই জানেন। তারা যে কোনপন্থী, তারা কি রাশিয়াপন্থী না আমেরিকাপন্থী না সৌদিপন্থী না মিডল ইস্টপন্থী, এটা বোঝা যাবে হয়তো কয়েকদিন পরে। উই ক্যান পিপল ক্যান ফাইন্ড দিস আউট এন্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হু দে আর সাপোর্টিং টু। এখন যেটা হচ্ছে যে আমরা মনে করি যে অতি, ওই যে একটা জিনিস বলেন না যে অতি লম্ফজম্প ভালো না, আসলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। সুতরাং আমি মনে করি প্রত্যেকের রাজনীতিতে যারা আছেন, বিএনপি, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এর আগে বিএনপি ছিল বহুদিন ক্ষমতায়, তারপর জাতীয় পার্টি ছিল দীর্ঘ 9 বছর ক্ষমতায়, জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় থাকার পরে জাতীয় পার্টিকে টেনে হিসেবে 90 সালের সব দলগুলি মিলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সব দল মিলে কিন্তু জাতীয় পার্টিকে টেনে হিসেবে নেমেছে। সুতরাং আজকে যারা আছেন, তারা দেশটাকে একবারে, আজকে ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটি কি, এটার মিনিংটা আসলে আমাকে আরেকটু স্টাডি করতে হবে। আমি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট ইজ দ্যাট স্লোগান ফর, এবং এটার ভিতরে কি আছে। তারপর গণপরিষদ, সেকেন্ড রিপাবলিকের আদল, আমরা যদি ফ্রান্সের আদলে বলি, এখন হ্যাঁ বলতে পারি যে এখন যে উনি এখন যিনি আছেন, ডক্টর ইউনূস সাহেব তো ফ্রান্স থেকে গিয়েছিলেন, হয়তো ওই ফ্রান্সের আদলেই তার সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এমন কিছু হতে পারে। তাহলে 3 দিন পরে পরে শুধু রিপাবলিকই পাল্টাবে, মানুষের চরিত্র বদলাবে না। আপনাদের চরিত্রটা আপনারা নিজেরা প্রশ্ন করেন। যারা এই দলটি গঠন করেছেন, দলের বিরুদ্ধে আমি না, আপনারা ইউ হ্যাভ গট রাইটস টু form any political parties, and you have the rights to participate any elections, and if there is a free, fair and credible election, of course you need to make sure that government need to make, and election commission need to make sure that all the parties will be will able to participate to the election, and if the election is free, fair and credible, of course they need to ensure that all the political parties should participate. Otherwise তো এটা এক পেশা হয়ে যাবে, তাই না? এখন যদি আপনারা বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আর শুধু জামাত থাকবে, এর এই ছোটো দলগুলি থাকবে যারা, এখন আমি একটা এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল, আপনারা বলছেন যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থাকবে না, ধরে নিলাম, বাদ দিলেন তাদেরকে। বিএনপি, আওয়ামী লীগে 40% ভোট সারা বাংলাদেশের, বিএনপিতে 39% ভোট, জাতীয় পার্টিতে আরও 11% ভোট, জামাতের আছে 6.something%, মানে 90% ভোট বাদ দিয়ে আপনারা কোন ধাঁচের নির্বাচন করবেন, কিভাবে ক্ষমতায় যাবেন? আপনি ধরে নেন আপনারা দল করেন 17টি নতুন রাজনৈতিক দল, যে 6 মাসে হয়েছে, এই 17টি রাজনৈতিক দলকে এক জায়গায় আনেন, আর জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি 3টা দলকে এক জায়গায় আনেন। যদি এই 3টা দলের কর্মীরা শুধু রাস্তায় যদি দাঁড়ায়, তাহলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে কিনা?
আমি বলছি না যে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির সাথে আন্দোলন করবে বা বিএনপি আওয়ামী লীগের সাথে আন্দোলন করবে বা জাতীয় পার্টি, এটা 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 হতে পারে। আমি তো এটাই বলছি, দ্যার ইজ নো গ্যারান্টি ইন পলিটিক্স দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং টুমোরো। So nobody knows that what is happening tomorrow. So you need to understand, you need to think that the things what is happened, এরকম যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ আরও বিভিন্ন দলগুলি যদি দেখা যায় যে আপনারা স্বাধীনতার অস্তিত্বের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের অস্তিত্বের বিরুদ্ধে, আমার বাংলাদেশের সংবিধান, আসলে এই দলের যে কথাগুলি বলা হচ্ছে সেই কথাগুলি সংবিধানের বিরোধী। সংবিধান বিরোধী যদি কোনো কথা বলা হয় তাহলে সংবিধান অনুযায়ী তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী সেটা হতে পারে। সেটা হয়তো আমি সংবিধান বিশেষজ্ঞ না, সংবিধানটা পড়েছি, ল পড়েছি, বাংলাদেশেও ল পড়েছি, বিদেশেও ল পড়েছি, সো কিছুটা বুঝি একটু। সুতরাং আমি মনে করি যে সংবিধান বহির্ভূত কোনো কাজে কেউ জড়িত থাকা, কোনো কমেন্ট করে, এটা হয়তো কোনো না কোনো দিন এটা কিন্তু ফিরে আসতে পারে। আমিও যদি কোনো কথা বলি দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে। মানে I never had any intention to make any comments against the government, against the party, against Bangladesh, because I born in Bangladesh. I feel proud that I'm a Bangladeshi and Bengali. I'm a Bengali, speaking Bengali. I'm a Bangladeshi, I'm a Bengali. আমি প্রাউড ফিল করি, পৃথিবীর যে প্রান্তেই থাকি আমি আমার বাংলাদেশকে নিয়ে গর্ব করি। আমার বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, তারপর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এইগুলি আমি অফকোর্স আমাকে সেটা আমি যদি আমার অস্তিত্ব, আমার জন্ম যদি আমি স্বীকার করতে হয় তাহলে সেগুলি স্বীকার করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের যদি আপনি নাগরিক হন, বাংলাদেশ যদি আপনি স্বীকার করেন, বাংলাদেশের সংবিধানের বাইরে আপনি কেউ না। হুএভার you are not above law, you are not above constitution, you are not above country, you are not above law enforcement anyway. তো আমি যেটা বলবো যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, এসবের বিরুদ্ধে যারা, আমি তার বিরুদ্ধে। এবং আমার সাথে আরও আমি মনে করি যে আমার কথাটা আমার কথা না, আমি এই কমেন্টটি হয়তো একটু লম্বা হয়, আমি এই কমেন্টটি দেওয়ার আগে কিন্তু আমি 8-10 জন মানুষের সাথে কথা বলেছি, তারপর কিছু বিশ্লেষকের কথা শুনেছি, বিবিসি নিউজ দেখেছি, প্রথম আলো দেখেছি, 10-15 নিউজ পেপার, ইত্তেফাক সহ বিভিন্ন নিউজ পেপারগুলি দেখেছি, অনেকের কমেন্টগুলি নিয়েছে। অনেকে আপনারা দেখেছেন যে রুহুল কবির রিজভী আহমেদ সাহেব বলেছেন যে এই দলটি একটা দল গঠন হয়েছে, তাদের কোনো কিছু নেই, এখানে দল একটি গঠন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিছু মানুষ এসছে, সারা দেশ থেকে হাজার হাজার গাড়ি অ্যাকোয়ার করে আনা হয়েছে, তারা টাকা পেল কোথায়? ধরে নিলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একটি বড় দল, কয়েকটি বড় দল, জামাতে ইসলামী আছে, এই দলগুলির ফান্ডিংয়ের বিভিন্ন ব্যবস্থা থাকে। এই যে আজকে দলটা ফর্ম করলো, তারা সবাই ছাত্র, তারা টাকায় কোটি কোটি টাকা তারা পেল কোথায়? কোশ্চেন করেন সাংবাদিকরা যারা আপনারা আছেন, তারা জাস্ট রেজ দিস কোশ্চেন, আস্ক দেম টু আস্ক দেম দিস কোশ্চেন, গেট দ্য আনসার ফ্রম দ্য ব্রডকাস্ট টু দ্য মিডিয়া। মানুষ জানবে যে টাকাগুলি তারা পেল কোথায়। নিয়োগ বাণিজ্যের কথা বললাম না, অনেক কিছু আছে আমাদের কাছে, there is lots of information that what is happening, what has happened last 6 months and what is happening now, ongoing, what is happening at the moment, we know that, everybody knows that. এবং আপনারাও জানেন, আপনারা নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনারা যারা আছেন এই দলে, নতুন দলে যারা সমন্বয়ে গেছেন, যারা আছেন, তারা কোথায় ছিলেন 6 মাস আগে, কোন হোস্টেলে ছিলেন, কোন মেসে ছিলেন, আর কোথায় ছিলেন আজকে আপনি কই আছেন। ঠিক আছে, মানুষের পরিবর্তন হতে পারে, এটা স্বাভাবিক, ইটস অবভিয়াস দ্যাট পিপুল কুড হ্যাভ চেঞ্জ। বাট ঘটনা হচ্ছে যে থিঙ্ক করেন, আপনার টাকা আপনাকে ফান্ডিং কে করেছে। আমরা তো $29 মিলিয়ন কথা বললামই না, সেখানে তো বড় বড় রাঘব বলরা আছেনই, যেহেতু এগুলিরও হয়তো কোনোদিন জাতি বিচার করবে। যাই হোক ভিউয়ার, আমার ইনফরমেশনটি হয়তো একটু লম্বা হয়ে গেছে। যদি আমার ইনফরমেশনগুলি একটু ভালো লাগে বা ইনফরমেটিভ হয় মনে করেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল আনি স্পিক সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ হব। ধন্যবাদ আপনাদের সবাইকে।